জয়গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম, মা সুধাংশু মায়ের চরণে শতকোটি প্রণাম। আজকে শুভ দোল পূর্ণিমায় শ্রী শ্রী ঠাকুর মহারাজকে সশ্রদ্ধ প্রণাম, মা সুধাংশু মাকে সশ্রদ্ধ প্রণাম। আর আমাদের সমস্ত গুরু ভাই, গুরু ভ্রাতা, গুরু বোন, শিষ্যভক্ত ও অসংখ্য দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে আপনাদের সামনে একটি বিশেষ পর্ব নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমরা কমিউনিটি ট্যাবে আমি আগেই আপনাদের দিয়েছি পাতালপুর শিবের সম্বন্ধে। তো আজকে চলুন আপনাদের নিয়ে যাই পাতালপুর শিবের কাছে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে অল অপশানটি অবশ্যই চুজ করবেন। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে এই পাতালপুর শিবের মাহাত্ম্য এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাদ যেন সবাই পান সেটি সুযোগ করে দেবেন। জয় গুরু জয় মা। আজকে আবার এক গন্তব্যস্থলে যাচ্ছি। আপনাদের আগেই বলেছি যে পাতালপুর শিবের খোঁজে আমরা যাচ্ছি। আজকে আমি আমার এক স্টুডেন্টকে নিয়েছি, তো বেরোতে একটু আধ ঘন্টা দেরি হলো। জয় গুরু জয় মা নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আসছি মা, বেরোচ্ছি গন্তব্যস্থলে। মোটামুটি এখান থেকে ডিস্টেন্স একটু বেশি আছে, এবারে প্রায় 45 কিলোমিটারের রাস্তা আছে। এখান থেকে 45 কিলোমিটার সময় লাগবে। তো দেখা যাক ওখানে কি পাই। জয় গুরু জয় মা নাম দিয়ে আপনারা যে ভিউজটা দেখছেন হেলমেট ক্যামেরার ভিউজ আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই দেখতে থাকুন। কমেন্ট বক্সে একবার দয়া করে লিখবেন জয় গুরু জয় মা, হর হর মহাদেব। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম পাতালপুর শিবের কাছে, যে শিব নাকি স্বপ্ন দিয়ে উঠেছিলেন পাতাল থেকে। জয় গুরু জয় মা, সবকিছু শুনবো তাদেরই মুখ থেকে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বলো। এখন ঠিক আছে, জয় গুরু জয় মা। আজকে আপনাদের সামনে প্রথমবারের জন্য আমি এসেছি ক্যামেরার সামনে। এতদিন অবধি আপনারা শুনে এসেছেন আমার ভয়েস, আমার আওয়াজ, ঠাকুরের মুখনিসৃত বিভিন্ন বাণী আপনাদেরকে শুনিয়েছি। তো আজকে বিশেষ পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি অলরেডি আপনাদেরকে কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম যে পাতালপুর শিবের কাছে নিয়ে যাব, পাতালপুর শিবের কাছে নিয়ে এসে এখানকার তথ্য, এখানকার যে কাহিনী আছে সব কিছু জানবো। তো আমরা চলে এসেছি এই মন্দিরে। ক্যামেরাতে আছে শুভম, আমারই ছাত্র, মাধ্যমিক দিয়েছে। তো
এখানকার মন্দিরের পেছনে ইতিহাস কি আছে, এখানকার মন্দিরের পেছনে তথ্য কাহিনী কি আছে, সব কিছু আমরা শুনবো এখানকার যারা সেবায়িত আছে, যারা পুরোহিত আছে তাদের মুখ থেকে। আর আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানে জায়গাতে বাবা মহাদেব খুবই জাগ্রত, খুবই বিখ্যাত। শ্রাবণ মাসে, চৈত্র মাসে মেলা হয়, আর শিবরাত্রিতে তো বলাই নেই। তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ, শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ চরণে, শ্রী শ্রী মা সুধাংশু মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে জয়গুরু জয়গুরু নিগমানন্দ চ্যানেলের নিবেদন করছে, আপনাদের সামনে নিয়ে আসছে আজকে পাতালপুর শিব। চলুন শুনে নিই ওনাদের মুখে ওনারা কী বলছে। অনুরোধ করছি কমেন্ট বক্সে অবশ্যই জয়গুরু জয়মা লিখবেন। আমরা চলে এসেছি এই পাতালপুর বাবা যে শিব আছেন, শিবের মূল ফটকের সামনে। আমরা এবার ভিতরে প্রবেশ করব। তো এই মন্দির নাকি শোনা যাচ্ছে যে 125 থেকে 130 বছর বয়স। আমরা দেখি, শুনি এখানকার সেবায়িত, এখানকার পুরোহিতরা কী বলছেন, এখানকার ইতিহাস কী আছে, বাবা পাতাল থেকে কিভাবে উঠেছিলেন, কিভাবে হয়েছিলেন, আপনাকে তো সবই বললাম। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও জয়গুরু নিগমানন্দ চ্যানেলের পাতালপুর শিব বাবা। জয়গুরু জয়। শুভম আমার সাথে। তো এই হচ্ছে সেই পাতালপুর শিব। এখানে কথিত আছে যে এখানে তিনি যখন রাজা শাসন করতেন তখন রাজাকে বাবা মহাদেব করেছিলেন, স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে আছি। তারপর বিস্তারিত ইতিহাস এখানে যে সেবায়িত আছেন, পুরোহিতরা আছেন, তাদের মুখ থেকেই সুন্দর। তো আমি শুভমকে বলছি, শুভম কাছে এসে। শুভম এসো ভিতরে, দেখো ভিতরে এখানে আছে। এখানে ক্যামেরা তুমি চলে আসো, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, কোনো অসুবিধা নেই, আসো। এখানে আছে, এখানে বাবা মহাদেব আছে। এদিকে আসো, দেখো শুভম আসছে কিনা একটু জুম করে নাও। এদিকে দিয়ে আসো। এই যে এখানে যিনি আছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন স্বয়ং স্বপ্ন দিয়ে এসছেন বাবা। এখানকার বিস্তারিত ইতিহাস সব কিছু আপনাদের শোনাবো ওনাদের এখানে যারা আছেন। আমি শুভমকে বলবো, শুভম আশেপাশের যেসব যে পরিবেশটা আছে, শুভম এদিকে এসো, আশেপাশে যে পরিবেশ আছে সে পরিবেশটা নিয়ে দেখো। তো এখানে হচ্ছে বৈশাখ মাসে বা চৈত্র মাসে যে সংক্রান্তি থাকে, সেই সংক্রান্তিতে এখানে মেলা বসে। সব কিছু দেখাবো আপনাদের। এটা হচ্ছে মন্দির পরিসরটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে, আপনাদের গাড়িতে আসতে বলেছি। এখানকার জিনিস যারা সেবায়িত আছেন, যারা পুরোহিতরা আছেন, তাদের সাথে কথা বলবো, জানাবো। আর এখানকার ইতিহাস কী আছে, তারপর এখানে হচ্ছে বিস্তারিতভাবে আপনাদের পুরো যেখানে শ্মশান আছে, সামনে ছোট নদী আছে, সেই নদীটাও পার হয়ে যাচ্ছে, সেটাও আপনাদের শোনাবো, দেখাবো। দেখতে থাকুন। আমি শিবমের কাছ থেকে ক্যামেরাটা হ্যান্ড ওভার করে নিচ্ছি। এই যে আমাদের শিবম, ও সবে মাধ্যমিক দিয়েছে, আমারই ছাত্র। তো আপনাদের আগেও দেখিয়েছি যে স্বপ্নাদেশ পেয়ে শ্রীকৃষ্ণ প্লাস হচ্ছে কালীমূর্তি যে পেয়েছেন, সেটা আপনারা খুবই ভালোবেসেছেন এবং প্রচুর দর্শকরা কমেন্ট করেছেন, লাইক করেছেন, তার সাথে হচ্ছে দেখেওছেন। তো এখানেও এক অলৌকিক জায়গাতে এসেছি, অলৌকিক দৃশ্য কভার করার জন্য, অলৌকিক সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য। আমরা একজন পুরোহিতকে পেয়ে গেছি, পুরোহিত মশাইকে পেয়ে গেছি, যিনি এই জায়গার যে ইতিহাস আছে সেই সম্বন্ধে আপনাদেরকে বোঝাবেন, আপনাদেরকে বলবেন। এবং তার মুখ থেকেই শুনুন এই জায়গার ইতিহাস কি আছে, কেন বাবাকে বলা হয় প্রচণ্ড পরিমাণ জাগ্রত, এবং এই বাবা স্বপ্ন দিয়ে এসেছেন, ওনার মুখ থেকেই শুনে নিই। আমার নাম শ্রী আনন্দগোপাল চক্রবর্তী। আমি এই মন্দিরের একজন পুরোহিত বা সেবায়িত, যাই হোক বলতে পারেন। এই মন্দিরের ইতিহাস সঠিক না জানা থাকলেও আনুমানিক এই মন্দিরটা উৎপত্তি কেন্দ্র 1305 থেকে 6 সালের মধ্যে। তো এগুলো সব মাঠ জমি ছিল, ক্ষেত ছিল, এখানে উৎপন্ন হতো। যা কোনো চাষি
সেই ফসল চাষ করার সময় ওই লাঙলের ডোগা বা ফাল ওই একটা পাথরের উপর লাগে। তো সেই পাথরে লাগার পর সেই পাথরের মধ্যে পাথরটা ফেটে যায়। যাই হোক, কোনো কারণবশত কোদালের বাঁট লাগাতে গিয়ে হোক বা কিছু করতে গিয়ে কোদালের বাঁটটা নাকি ফেটে যায়। ফেটে যাওয়ার সময় সেই পাথরের মধ্যে থেকে রক্তপাত হয়। এটা তাও কত বছর আগেকার মোটামুটি? এটা মোটামুটি 1305 সাল থেকে 6 সাল বললাম। মানে বাংলা, মানে ইংরেজি 1305, বাংলা 1305, বাংলা 1305, মানে এখন চলছে 1428, 1429। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 125 বছর আগে। তো তারপর এইখান থেকে স্বপ্নাদেশ হয়। আমাদের উত্তরসূরিগণ, আমাদের বাবা ঠাকুরদাদার আমলে এখানে স্বপ্নাদেশ হয় শ্রী দীননাথ ঠাকুরকে। তো উনি স্বপ্নাদেশ পান যে আমি এখানে আশ্রয় নিয়েছি, আমি একটা আকর গাছের তলায় এখানে আশ্রয় নিয়েছি, আমি আমার পূজা চর্চার ব্যবস্থা করার হোক। আকর গাছটা কোথায় ছিল? আকর গাছটা এইখানেই ছিল। আচ্ছা, এই আকর গাছ ভেঙেই এই আকর গাছ কেটে এই মন্দির তৈরি হয়েছে। আকর গাছ, সেই আকর গাছ কেটেই এই মন্দির হয়েছে। তখন এই এত মন্দিরের উন্নতি ছিল না, তখন একটা ভাঙা চুনসুটির গাঁথনি মন্দির ছিল। সেই মন্দিরটা পরে আবার পুনঃসংস্কার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই মন্দির সংস্কারক অরবিন্দ বাজপেয়ী এবং তারই সহকর্মীবৃন্দ, তাদের মানে সম উদ্যোগে, তাদের সহযোগিতায় এই মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে প্রতি বছর শ্রাবণ মাস, প্রতি শ্রাবণ মাস, প্রতি সোমবার মানে হাজার হাজার পুণ্যার্থী, হাজার বললে ভুল হবে, হাজারের থেকেও বেশি পুণ্যার্থীর আগমন হয় জল ঢালার জন্যে। তারা বাঁক কাঁদে নিয়ে এখানে জল মনস্কামনা পূর্ণের জন্যে এখানে মনস্কামনা করে বা এখানে জল ঢালে বাবার মাথায়। সে বাবার মাথায় জল ঢেলে অনেক তাদের হয়তো মনস্কামনা পূর্ণ হয়, নাহলে তারা আসবে কেন। আমি এটাও শুনেছি রোহিত মশাই যে এখানে কেউ যদি ঝর্ণা, আমি এটা শুনেছি যে এখানে কেউ যদি ধর্ণা বা হত্যা দিয়ে পড়ে থাকেন, ঠিক আছে, তো ডাক্তারের যেসব রুগীকে পুরো জবাব দিয়ে দিয়েছেন। কেননা আমার সম্পর্কে এক দাদুও হন, ওনার স্ত্রী প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথাতে অসুস্থ ছিলেন। এটা হয়তো আজ থেকে 60-70 বছর আগেকার কথা বলছি আমি। এটা তখন তো আমার হয়তো জন্মই হয়নি, হয়তো না, একদমই জন্মই হয়নি আমার। তো ওই দাদুর যে স্ত্রী, মানে আমার যে ঠাকুমার কথা বলছি, দূর সম্পর্কে একজন ঠাকুমা, তো তার পেটে ব্যথা হয়েছিল, তো ডাক্তারের জবাব দিয়ে দিয়েছিলেন। মানে এমন কোনো জায়গা নেই যে উনি ডাক্তারের কাছে যাননি। শেষ পর্যন্ত বাবা, মানে দাদু, মানে কোথাও আর কিছু না পেয়ে বাবার এখানে হত্যা দিয়ে 3 রাত পড়েছিলেন। তো ওই দাদুই বলেছেন যে 3 রাত থেকে হত্যা দিয়ে পড়ে আছি, যে আমি মনে হচ্ছে বাবার সামনে শুয়ে আছি, একটু পরে দেখছি শ্মশানের কাছে চলে গেছি। তো এই ঘটনা কি সত্য? এমনি হয় বাবার থানে এখানে যদি হত্যা দিয়ে পড়ে থাকে? এগুলো হয়, আমরা দেখেছি। এখানে ধর্ণা নিয়ে হয়তো কোনো ব্যক্তি পড়ে আছেন আজ 7 দিন, কেউ 7 দিন, কেউ 14 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস পড়ে আছেন ধর্ণা দিয়ে। ওই সারাদিন উপবাস দিয়ে একবার একাহার করে, মানে একবার আহার করে সারাদিন ঠাকুরের ওই একটু আদেশ পাওয়ার জন্যে, ঠাকুরের স্বপ্নাদেশ পাওয়ার জন্যে হত্যা দিয়ে এখানে পড়ে থাকার পর হয়তো 10 দিন পর তাকে অনেক ভয় ভীতির সঞ্চার করা হতো, বা হয়তো বাবারই নীলা, ভয় ভীতির সঞ্চার করে সেই ভয় ভীতি অতিক্রম করতে পারলে তার হয়তো স্বপ্নাদেশ হতো। তুই এইখানে যা, এইখানে তোর ওষুধ রাখা আছে, রক্ষিত আছে, তুই এইখানে এই জিনিসটা পাবি, এটা খেলে তোর রোগ নিরাময় হবে। আচ্ছা, তারপর হয়তো তিনি সেই ওষুধ খেয়ে এখান থেকে নিরাময় হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন। এখানে এখনো পর্যন্ত অনেক ব্যক্তি আছেন যারা ওই হত্যা দিয়ে বা ধর্ণা নিয়ে এখানে পড়ে থাকেন। আর এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শিব গাজন। আচ্ছা, এই যে চৈত্রে সংক্রান্তিতে যে শিব গাজন মেলা, এখানে একটা মেলা অনুষ্ঠিত হয়। মেলাটা 3 দিন 4 দিন ধরে পূজা করানোর জন্য আসে। সেই ভিড় সামলাতে ব্রাহ্মণকে হিমশিম খেতে হয় 3টা দিন। আচ্ছা আচ্ছা, তারপর মেলা শেষে এখানে ভক্তা যারা, শিবের যারা ভক্তা কামায়, সেই ভক্তদের এখানে সেবা হয়, ভক্তরা ভোজন করে। এখানে ভৈরব ধান আছে পাশে, ভৈরব ধানে পাঁঠা বলি হয়। সেই বলিদানের পরে সেই পাঁঠার মাংস দিয়ে
ভক্তদের সেবা করানো হয়। সেই ভক্তরা আনন্দে সেবা করে 4 দিন 5 দিন থেকে ভক্তরা পাঠের পিছনে পিছনে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে, তারা সেবা করে একটু আনন্দ লাভ করেন, আনন্দ বর্ধন করেন। তাহলে আপনি যেটা বললেন যে হতে দেওয়ার কথা, হ্যাঁ, সেই হতে দেওয়া, ধর্ণা দেওয়া বা 7 দিন বা 14 দিন একাহার করে, এটা কি এখনো অবধি এই 2023 সালে এখনো অবধি দেখা যায়? মানে এখনো অবধি পরে আমরা দেখেছি তো আদেশের কথাটা, ঠাকুরের যে স্বপ্নাদেশ, এই কথাটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি। এইটা নাকি সে দ্বিতীয়, মানে সে ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি কাউকে প্রকাশ করতে পাবে না। তো যদি কেউ প্রকাশ করে, তাহলে প্রকাশ করতে গেলে যখন পাবে না, তো সে তো কাউকে প্রকাশ করতে পারে, সে কি স্বপ্নাদেশ পেল, কি তার স্বপ্নাদেশ হলো, সেটা আমরা বুঝতেও পারি না। আমরা কেন বলছি, কেন আমি রিসেন্টলি আমাদের যে শহর আছে সেই শহরে একটি বাড়িতে গিয়েছিলাম, ছেলে বাড়িতে গিয়েছিলাম। তো ছেলেটি স্বপ্নাদেশ পেয়ে কৃষ্ণ বিগ্রহ পেয়েছিল, মানে স্বপ্ন পেয়েছিল যে এই নিম গাছের তলায় আমি আছি, 3 হাত গর্ত করো, তারপর তুমি আমাকে পাবে, এবং সে রীতিমতো কৃষ্ণ বিগ্রহ পায়। ঠিক আছে, সেই ভিডিওটি দর্শকরা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো সেরকম জিজ্ঞেস করছি, এরকম কি কোনো কিছু আছে এখনো অব্দি, যে ধর্ণা তো পড়ে বা ধর্ণা দিয়ে যান, কেন বিশ্বাস আস্থা তো আছেই, এখন অব্দি কি এই ইদানিং যাবত 2023 বা 2022-এর শেষের দিকে বা 2021-22-23 করোনার পরবর্তীকালে এমন কি ঘটনা ঘটেছে যে এমনি ধর্ণা দেওয়ার মতন হয়েছে, বা যাকে দেবেন আর কি, মানে বাবা যাকে আদেশ দিচ্ছেন তিনি ছাড়া তো কেউ দ্বিতীয় ব্যক্তি জানতে পারছে না। তো আপনাদের এমনি কি কর্ণগোচরে এসেছিল কখনো যেমনি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, জনকার হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে হয়তো 2 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে কোনো বেল গাছের তলায় ওষুধ রাখা আছে। ও বাবা সন্ধানে দিলেন, যা তোর ওষুধ এইখানে রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুঁজে নিয়ে ওটা খেয়ে নেয়। তারপর সন্ধান পেল, সে তো কাউকে আর দ্বিতীয় ব্যক্তি কাউকে, না সেটা দ্বিতীয় ব্যক্তি কাউকে বলতে পারছে না, যতক্ষণ না পাচ্ছে বলতে পারছে না, সেটা তো অন্য কেউ জানতেও পারছে না। সন্ধান পেল, সেটা উঠে হয়তো ঠাকুর মশাই দিকে বললো যে না আমি আজকে বাড়ি যাবো, সন্ধান হয়ে গেছে, এইটুকু হয়তো বললো। এটা মানে আমার নিজের ব্যক্তিগত এটা জিজ্ঞাসা, ঠিক আছে। বাবা যেখানে আছেন, বাবা মহাদেব যেখানে আছেন, সেখানে বাবার সঙ্গী, বাবা তো শ্মশানচারী, তো বাবার সাথে তো ভূত প্রেত এসব থাকবেই। তো আমরা 2022-23 সালে এইসব বিশ্বাস করি না। এমনি কি রাত্রেবেলায় কখনো কিছু উদ্ভব দেখা দিয়েছে? অলৌকিক দৃশ্য আমরা যদিও দেখিনি, কিন্তু আমাদের এখানে একজন মানে পূর্ণ সাধক ছিলেন, তার নাম হচ্ছে স্বামী পূর্ণানন্দ। আচ্ছা, পূর্ণানন্দ স্বামীজি, তিনি ছিলেন একজন তন্ত্র সাধক বলতে পারেন, এবং মানে বাকসিদ্ধ পুরুষ, যেটা বলতেন যাকে যেটা বলতেন সেইটা তার কাজ হতো। তো সেই পূর্ণানন্দ স্বামী সময়ে এখানে জঙ্গলা কিন্তু ছিল, জঙ্গলা চারিদিকে জঙ্গলে ঘেরা, তাহলে সেই জঙ্গলের মধ্যে তখন এখানে বাঘ দেখা যেত। হ্যাঁ, এখানে পাশেই কালী মন্দিরের পাশে একটা উত্তর বাহিনী জোর বয়ে চলেছে সর্বসময়। সেই জোরে বা সেই নদীর তীরে শ্মশান রয়েছে। আচ্ছা, সেই শ্মশানে সপ্তাহ হয়। আচ্ছা, মানে এখনো অবধি সপ্তাহ হয়? এখন পর্যন্ত সপ্তাহ হয়। এখন কি এখন এই শ্মশানটায় আরো সপ্তাহ বেড়েছে। আচ্ছা, এখন সপ্তাহ হয়। সেই সপ্তাহ থেকে জঙ্গল থেকে বাঘ এসে নাকি ডেড বডি তুলে নিয়ে চলে গেছে, এমন ঘটনা ঘটেছে আমরা শুনেছি। আচ্ছা, তো পূর্ণানন্দ স্বামীর সময় অলৌকিক ঘটনা ঘটেছে। অলৌকিক ঘটনা ঘটেছে। আচ্ছা, বাঘ বিচরণ করতে এই আশেপাশে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর তথ্যগুলো কি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত করার জন্য খুবই মানে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ, খুবই কৃতজ্ঞ। আর এখানকার ইতিহাস সম্বন্ধে আমাদের দর্শকরা যারা আছেন, যারা অগণিত দর্শকরা দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিও, তারাও জানতে পারলেন যে এখানকার আমাদের আশেপাশে বা আমাদের 2023 সাল বা 2024 সাল আমাদের ভগবান বলে কিছু জিনিস তো আছেই, সবসময় আছেন, আস্থার উপর তো আছেনই আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেলের নাম জয়গুরু নিগমানন্দ। জয়গুরু নিগমানন্দ। তো আপনাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। তোমাদের এই ভ্লগটা যেন আরো উন্নতি লাভ করে, এটাই আমি আশা করি। ধন্যবাদ। এই আশাই এই আশীর্বাদই করবেন, কারণ আমরা অনেক বয়স ছোট, আমরা অনেকই বয়স করি।